নমস্কার, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। আমাদের ক্ষেত্রে এই সেকেন্ড প্রেগনেন্সিতে ডাক্তার যখন প্রথম ইউএসজি করতে বলেন, সেই ইউএসজির সাথে বেশ কিছু ব্লাড টেস্ট করতে বলেন। যদিও ব্লাড টেস্টগুলো সঙ্গে সঙ্গে ওই দিনই যে করাতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না, এবং আমাদেরকে সেই অপশানটা দিয়েছিল। সেই জন্য যেরকম আপনারা ব্লগে দেখেছেন যে কিছুদিন পরে একটা ফ্রি ডে দেখে আমরা সেগুলো সকালবেলা করাতে গেছিলাম। এখন সেই রিপোর্টগুলো থেকে মানে সেই টেস্টের পরে যে রিপোর্টগুলো পাওয়া যায়, সেই রিপোর্টগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। মোটামুটি প্রায় 8 রকমের টেস্ট হয়েছিল, যদিও ব্লাড স্যাম্পেল কালেকশনটা একবারই হয়েছিল। এবার যে রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলো নিয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে যদি আপনাদের ক্ষেত্রে এরকম টেস্ট হয়ে থাকে, তাহলে ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন। আপনারাও নিজেদের রিপোর্টগুলো একটু যাচাই করে একটু ঝালাই দিয়ে দেখতে পারবেন। আমাদের ক্ষেত্রে এই যে ব্লাড টেস্টটা, সেটা আমরা আলট্রা কেয়ার, গুয়াহাটিতে যে আলট্রা কেয়ার আছে সেখানে করিয়েছিলাম, এবং মোটামুটি টোটাল 3700-এর আশেপাশে টোটাল পড়েছিল। প্লিজ এইটাকে আইডিয়াল ধরে নেবেন না, এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। আপনাদের লোকেশন বা আপনাদের লোকালিটিতে ভালো ল্যাবে এটা আলাদাও হতে পারে। যাই হোক, আমার মুখ্য আলোচনার বিষয় হচ্ছে যে রিপোর্টগুলোতে যে ডেটাগুলো উঠে আসে। যে টোটাল 8 রকমের টেস্ট রিপোর্ট এসছে, তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে গ্লুকোজ র্যান্ডাম। গ্লুকোজ র্যান্ডাম যেটা করা হয়, সেই গ্লুকোজ র্যান্ডামে আমাদের রিপোর্ট আসে 87 mg/dl। ধরা হয় 120 mg/dl এর আশেপাশে থাকলে সেটা নর্মাল, নিচে হলে খুব ভালো হয়। যদি 120 mg/dl এর ওপরে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় যদি এটা 120-র ওপরে আসে, তার মানে জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার অনেকের ক্ষেত্রে এই গ্লুকোজ র্যান্ডাম ছাড়াও HbA1c-টা করানো দরকার হয়, কারণ তাতে লাস্ট 3 মাসে কীরকম গ্লুকোজ বা ব্লাড সুগার লেভেলটা কীরকম ছিল সেটার একটা প্রমাণ পাওয়া যায় বা অ্যাভারেজ পাওয়া যায়। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও দেওয়া হয়েছে, কিন্তু আপাতত নেক্সট যে রিপোর্টটা আসে সেখানে ভ্যালু আছে TSH-এর, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমরা এর আগেও আলোচনা করেছি TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গর্ভাবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের এখানেও টেস্ট করানো হয়। টেস্টে যে রিপোর্টটা আসে সেটা হচ্ছে 3.47 মিউ ইন্টারন্যাশনাল ইউনিট পার ml। দেখুন, গর্ভাবস্থায় আমার মতে এটা 2 থেকে 3-এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু থাকা উচিত। এই যে রিপোর্টটা আসে সেটা আমার মতে একটু বেশি। যদিও আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করি এবং ডক্টর বলে এটা চিন্তার কিছু নেই, তবুও আমার মনে একটা দুবিধা আছে যে মেবি এটা নিয়ে কিছুটা স্টেপ নেওয়া দরকার। আমরা পরবর্তীকালে আবার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। যদিও পরবর্তীকালে আবার যখন ব্লাড টেস্ট হবে এবং সেখান থেকে যে তথ্যটা উঠে আসবে সেটা যদি কন্ট্রোলের মধ্যে থেকে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু না হলে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের স্টেপ নেওয়া উচিত। সেই জন্য আমরা ডাক্তারের সঙ্গে আলোচনা করব। থার্ড যে টেস্টটা হয় সেটা হচ্ছে হেমাটোলজি, যার মধ্যে WBC, নিউট্রোসোফিল, বেসোফিল, ইওসিনোফিল এরকম নানান রকম ভ্যালুসগুলো উঠে আসে। এবার ভ্যালুসগুলো যদি তার ডান দিকে লেখা রেফারেন্স রেঞ্জটা দেখেন, তাহলে রেফারেন্স রেঞ্জ থেকে পরিষ্কারভাবে বোঝা যাবে যে বাকি সব কিছুই ঠিকঠাকভাবে রেঞ্জে আছে, কিন্তু নিচের দিকে ESR বা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট সেটা একটু বেশির দিকে আছে। অর্থাৎ নর্মাল রেঞ্জ যেখানে দেওয়া আছে ফিমেলদের ক্ষেত্রে 5 to 20 mm, সেখানে আমাদের ক্ষেত্রে এসছে 30। এবার এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট প্রেগনেন্সিতে একটু এলিভেটেড থাকে বা একটু বেশি থাকে, একটু রেঞ্জের থেকে বেশি হয়ে থাকে। সেটা যদি অনেকটা বেশি হয়ে থাকে, আশা করি ডক্টর আপনাদেরকে বলবেন। ডক্টর আমাদের ক্ষেত্রেও বলেছে যে ESR নিয়ে আলাদা করে চিন্তা করার কিছু হয়নি। নেক্সট আরেকটা আসে হিমোগ্লোবিন, যেটার ভ্যালু আসে 11.5। মোটামুটি ধরে নেওয়া হয় 12-13টাই আইডিয়াল, তার একটু নিচে এসেছে বলে আমরাও ব্যক্তিগতভাবে ঠিক করেছি যে হিমোগ্লোবিন বা আয়রনের ব্যাপারটা নিয়ে আমরা একটু চিন্তাভাবনা করব। কারণ আয়রন এমন একটা জিনিস যেটা আলটিমেটলি ব্লাডের মধ্যে দিয়ে অক্সিজেন, পুষ্টি এগুলোকে বেবি অবধি পৌঁছাতে হেল্প করবে। সেই জন্য মায়ের শরীরে আয়রন লেভেলটা ঠিকঠাক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে আয়রনের লেভেলটা একটু লো এসছে, আমাদের চ্যানেলে একটা ভিডিও পাবেন যে আয়রন লেভেলটাকে ন্যাচারালি আমরা কি করে সাপোর্ট করতে পারি। ডেফিনেটলি যদি কম আসে তাহলে ডাক্তারকে দেখালে ডাক্তার আপনাদের সাপ্লিমেন্ট দেবেন,
এবং আমাদের ক্ষেত্রে ডাক্তারকে দেখাতলে ডাক্তার বলে যেহেতু অল্প কম এসছে সেহেতু তোমরা ন্যাচারালি চেষ্টা করো কোনোভাবে যদি এই হিমোগ্লোবিন লেভেলটাকে একটু এলিভেট করা যায় বা ওপরের দিকে তোলা যায়, তাহলে সেটা তোমাদের স্বাস্থ্যের জন্য এবং তোমাদের গর্ভস্থ সন্তানের জন্য ভালো। সেই জন্য আমাদের কাছে যে তথ্যগুলো আছে যে কি করে আয়রন লেভেল বাড়ানো যায়, আমরা সেগুলোরই প্রয়োগ করা শুরু করি। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে, যেটা নিয়ে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, সেটা হচ্ছে HbA1c। HbA1cতে দেখা গেল যে গ্লাইকোসাইলেটেড HbA1c 5.9%, আর তার ঠিক নিচে এস্টিমেটেড অ্যাভারেজ গ্লুকোজ 123 mg/dl। জাস্ট কিছুক্ষণ আগে আমি বললাম যে অনেকের ক্ষেত্রে গ্লুকোজের র্যান্ডাম লেভেলটা ঠিকঠাক আসলেও HbA1cটা দেখাটা খুব প্রয়োজন। এক্ষেত্রে কিন্তু দুটো ভ্যালুই আমাদের চিন্তার এসছে, সেই জন্য আমরা ডক্টরের সাথে কনসাল্ট করেছি এবং আমরা জানি যে গ্লুকোজের লেভেল নিয়ে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে। এনিহাও কোনোভাবে গ্লুকোজের লেভেল হয়তো বেড়ে গিয়েছিল, যার জন্য এরকম একটা পরিসংখ্যান বা ডেটা এসছে। তো সেই জন্য আমাদেরকে এই নিয়ে স্টেপস নিতে হবে এবং আমরা ঠিক করেছি আমরা বাড়িতে গ্লুকোমিটার্স রাখবো, যেটা দিয়ে আমরা রেগুলারলি চেক করতে থাকবো যে গ্লুকোজ লেভেলটা ঠিকঠাক আছে নাকি। এছাড়াও রেগুলার এক্সারসাইজ করা, অ্যাক্টিভ থাকা, এই সমস্ত যা যা কিছু করার দরকার যাতে বডিতে গ্লুকোজ লেভেলটা ঠিকঠাক থাকে সেই জন্য চেষ্টা করব। ডক্টর আমাদের বলেছে যে জাস্ট যে লেভেলটা রেড লাইনটা তার আশেপাশেই তোমরা আছো, সেই জন্য তোমরা আলাদা কোনো ওষুধ আমি দেবো না, তোমরা ন্যাচারালি চেষ্টা করো যাতে এটা আন্ডার কন্ট্রোল থাকে। নেক্সট যে আরেকটা হয় সেটা হচ্ছে ফ্রি T4। ফ্রি T4 আমাদের ক্ষেত্রে আসে 1.32 mg/ml, যেটাও রেঞ্জের মধ্যে থাকে, মোটামুটি 0.8 থেকে 1.8 যেটা রেফারেন্স রেঞ্জ দেওয়া আছে, ম্যাক্সিমাম 2 এর মধ্যে থাকলে এটাকে নর্মাল, প্রেগনেন্সিতে নর্মাল বলে ধরে নেওয়া হয়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টেস্ট হয় যেটা হচ্ছে অ্যান্টি-HCV। অ্যান্টি-HCV হচ্ছে হেপাটাইটিস সি এর পরীক্ষা। এই হেপাটাইটিস সি এর পরীক্ষার রেজাল্টে নন রিঅ্যাক্টিভ এসছে। এবারে এই পরীক্ষাটাতে বেসিক্যালি হেপাটাইটিস সি যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডি তৈরির বা অ্যান্টিবডির অস্তিত্ব যদি শরীরে রক্তে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আরও কিছু টেস্ট আছে যার মাধ্যমে হেপাটাইটিস সি এর ইনফেকশনের লেভেলটাকে জানা যায়। ডক্টর তখন আরও যাচাই করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। একইভাবে নেক্সট আরেকটা পরীক্ষা HbSAg-SpOT। HbSAg-টা হচ্ছে হেপাটাইটিস বি এর পরীক্ষা। হেপাটাইটিস বি আমাদের ক্ষেত্রে নন রিঅ্যাক্টিভ এসছে, কারোর ক্ষেত্রে যদি রিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ আসে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার কিছু না কিছু স্টেপ নেবে। এমনও দেখা গেছে যে ডেলিভারির পর মা এবং বাচ্চাকে আলাদা করে ভ্যাকসিন দেওয়া হয় হেপাটাইটিস বি এর, কারণ হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস বি এমন দুটি ইনফেকশন যেটা প্লাসেন্টাকে ক্রস করে বেবি অবধি পৌঁছাতে পারে, বেবির মধ্যে সমস্যা আনতে পারে। যদি আপনাদের ক্ষেত্রে এরকম কিছু পজিটিভ এসে থাকে তাহলে দুশ্চিন্তা না করে ডক্টরের সাথে কথা বলুন, তাড়াতাড়ি স্টেপ নিলে কিন্তু ক্ষতির হাত থেকে সব কিছু বেঁচে যাবে। সমস্ত কিছু সুরক্ষা করা আজকের দিনে বসে সম্ভব। লাস্ট যে আরেকটা পরীক্ষা হয় সেই পরীক্ষাটা হলো HIV-SpOT 1 and 2, যেটা আমাদের ক্ষেত্রে নন রিঅ্যাক্টিভ এসছে। এইচআইভি মানে হচ্ছে এইচআইভি ভাইরাসের কথা বলা হচ্ছে, এইচআইভি ইনফেকশনের কথা বলা হচ্ছে, যেটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এবং এটাও কিন্তু প্লাসেন্টাকে ক্রস করতে পারে, বেবির ক্ষতি করতে পারে। এটা যদি আপনাদের ক্ষেত্রে অ্যাক্টিভ এসে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে, ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তো দ্যাটস অল। আমাদের ক্ষেত্রে প্রাথমিকভাবে ফার্স্ট প্রেগনেন্সি স্ক্যানের সাথে সাথে এই টেস্টগুলো হয়ে থাকে, যে টেস্টগুলোর রিপোর্টগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এখানে যদি আপনাদের এরকম কোনো কিছু এসে থাকে যে খুব খারাপ বা খুব ভালো এরকম কিছু এসছে, খুব খারাপ হলে প্লিজ দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তাতেই কিন্তু আরও খারাপটা হয়ে যায়। আপনারা সেই রিপোর্টটা নিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করুন, ডক্টর কিন্তু প্রপার যে স্টেপ নেওয়ার সেটা বলে দেবেন।